আমি রাজনীতিবিদ নই এবং আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই, কোনো দলের পক্ষেও নই, কোনো দলের বিপক্ষেও নই, এবং আমার ভবিষ্যতে রাজনীতিতে অংশ নেওয়ার সেই রকম কোনো ইচ্ছাও আমি পোষণ করি না। আমি এটা সুস্পষ্ট হয়ে বলতে চাই। আমি এখানে এসেছি আমার বন্ধুর আহ্বানে। আমি তাকে ছাত্র জীবন থেকেই চিনি। তখন থেকেই তিনি নেতা। তিনি একজন উদ্যোগী মানুষ এবং তার উদ্যোগের কথা আমি শুনেছি এবং এখানে এসে আরো দেখতে পাচ্ছি। তাকে আমি অভিনন্দন জ্ঞাপন করি এবং একই সাথে আমি তার সাফল্য কামনা করি। একটা কথা এখানে বারবার বলা হয়েছে যে আমার পক্ষ থেকে সহায়তা করার, অবশ্যই আমি আমার পক্ষ থেকে সহায়তা করব, কিন্তু একটা কথা সুস্পষ্ট হওয়া দরকার, আমি এই সরকারের অংশ নই, আমার কোনো সরকারি ক্ষমতা নেই। আমি যে কাজটা করেছি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে, সেটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছি। একজন নাগরিক হিসাবে নাগরিক অবস্থান থেকে এই গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আমি এটা সানন্দে গ্রহণ করেছি এবং সম্পূর্ণ আন্তরিকতার সাথে এটা করার চেষ্টা করেছি। বস্তুত আমি বলবো, আমি বহু বছর বিদেশে ছিলাম, আপনারা হয়তো জানেন না। আমি 21 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে লেখাপড়া করেছি, সেখানে অধ্যাপনা করেছি। আমি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নেসাতে কাজ করেছি, সৌদি আরবের রাজ পরিবারের সাথে কাজ করেছি। কিন্তু আমার এই যে আমাদের মাননীয় উপদেষ্টা আমাকে যে দায়িত্বটা দিয়েছে, আমার জীবনের বোধহয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি। এটা কয়জনের ভাগ্যে জুটে। আমার জন্ম লাকসামে, একটা দরিদ্র পরিবারে আমার জন্ম। এই আব্দুল্লাহ মামুনের যে পরিবার, আমার পরিবার তার সম্পূর্ণ ভিন্ন। তিনি 5 সন্তানের একজন, আমি 1 সন্তানের একজন। আমি একমাত্র সন্তান ছিলাম আমার বাবা মায়ের এখন একমাত্র সন্তান, যদি আমার বাবা মা বেঁচে নেয়। আমি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি লেখাপড়া করেছি বহু কষ্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করার পর সেখানে বহু বছর অধ্যাপনা করেছি। 21 বছর আগে আমি দেশে ফিরে এসেছি। কারণ ওই যে আমারও সেই মনিরক চৌধুরীকে, আমার তো বয়স হয়েছে, মনিরক চৌধুরীকে যেই বিষয়ে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এবং রাতে বোধ ঘুমোতে দেয় না, সেটা আমাকেও করেছে। আমি 21 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনার পর সেখানে আমি একটা ফুল প্রফেসর ছিলাম, ফুল প্রফেসর ছিলাম। সেটা ছেড়ে দিয়ে আমি এসেছি কারণ আমার মাতৃঋণ শোধ করার জন্য। আমি 91 সালে ফিরে এসেছি। কত বছর হলো এখন? 34 বছর। এই 34 বছর গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছি, অনেকে বলে ভেরান্ডা বেঁধেছি। বস্তুত আমি চেষ্টা করেছি আক্তার হামিদ খানের, আমাদের শ্রদ্ধেয় আক্তার হামিদ খানের পদাঙ্ক অনুসরণ করতে। তিনি যে অনন্য সৃষ্টি করেছেন, আপনারা জানেন কিনা, আক্তার হামিদ খান আইসিএস হওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়। মানে ওই আইসিএসটা হলো এমন ব্যক্তি যারা দেখতে ভারতীয় কিন্তু হবে ব্রিটিশের মতো সব আচার আচরণ, এবং ব্রিটিশদের পক্ষে, ব্রিটিশদের কল্যাণে এই ভারতবর্ষ শাসন করবে। 1000 ব্যক্তি দিয়ে সারা ভারতবর্ষ তারা শাসন করতে, 1000 আইসিএস দিয়ে। এবং সেই ব্যক্তি কিন্তু বক্তব্য করেছেন যে আমাদের যখন 50-এ মন্বন্তর, সেই 50-এ মন্বন্তরে 30 লাখ মানুষ মারা গিয়েছে, 3 মিলিয়ন পিপল। তখন তিনি যে প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন তার এই পদ থেকে। এবং তারপরে তিনি কি কাজ করেছেন জানেন? তিনি তালাওয়ালার কাজ করেছেন, তালা তৈরি করার কাজ করেছেন। তারপরে জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। তারপরে এখানে তিনি এসছেন এবং কুমিল্লা বার্ড ঘটনার ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে আইয়ুব খান, তখনকার প্রেসিডেন্ট আইয়ুব খান তাকে অনুরোধ করেছিলেন, তার জন্যই তিনি কুমিল্লা বার্ডের সাথে যুক্ত হয়েছিলেন। এবং এই এলাকার, এবং কুমিল্লা বার্ড সৃষ্টি হয়েছে কেন জানেন?
কারণ এই এলাকা ছিল বাংলাদেশের মধ্যে তখনকার পূর্ব পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এলাকা। এই দরিদ্র এলাকাতেই এটা তিনি সৃষ্টি করেছেন এবং অনন্য অবদান রেখেছেন। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কিছু সময় কাটানোর, এবং আমি বেশ কয়েক বছর আগে একটা পুরো দিন আমি কাটিয়েছিলাম তার সাথে করাচিতে। তিনি এখান থেকে তো বড় দুঃখজনক পরিস্থিতিতে তাকে বিদায় নিতে হয়েছে, এবং আমাদের জন্য একটা লজ্জাস্কর, চরম লজ্জাস্কর। এবং তিনি সেখানে আরেকটা অনন্য কিছু সৃষ্টি করেছেন। তিনি চৌরঙ্গি পাইলট প্রজেক্ট বলে একটা ওই যে কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। তিনি সেখানে 3 মিলিয়ন পিপল, এবং ওটা একটা বস্তি, এবং ওই বস্তিটাকে বলা হতো যে এমন বস্তি যেটা ওই যে সব জাতি ধর্মের লোক ছিল ওখানে। চৌরঙ্গি পাইলট প্রজেক্ট উনি সেই এখান থেকে যাওয়ার পরে তিনি যেটা করেছেন, এবং তিনি আমাকে বলেছেন তো না, তার বড় আফসোস ছিল পাকিস্তান তাকে সম্মানিত করেনি, পাকিস্তানে তার স্বীকৃতি দেয়নি, পাকিস্তানে তার পক্ষে কোনো কিছু করা সম্ভবপর হয়নি, কারণ আইয়ুব খান ছিল না। এবং তিনি এই 3 মিলিয়ন পিপল, 30 লাখ পিপলের জন্য ওটা বস্তি, তিনি তাদেরকে সংগঠিত করে তিনি সেখানে পয় নিষ্কাশন ব্যবস্থা তাদের প্রচেষ্টায়, তাদের উদ্যোগে এটা করেছে। আমি নিজে দেখে এসেছি। এবং তিনি বলেছেন, তিনি আফসোস করে বলেছেন, কোনো পাকিস্তানি নেতৃত্ব তার কাছে, কোনো পাকিস্তানের কোনো নেতা তার কাজ দেখতে আসেন নাই। ওটা তার সবচেয়ে বড় আফসোস ছিল। তো একজন অসাধারণ মানুষ। এবং তো আখতার হামিদ খানের অবদানটা কি? যে আখতার হামিদ খান অনেক কিছু করেছেন, কুমিল্লা কলেজ থেকে শুরু করে তারপরে সেখানে তিনি অবদান রেখেছেন, এবং এই বার্ড সৃষ্টি করেছেন অনন্য বিশ্বখ্যাত একটা প্রতিষ্ঠান হিসাবে, রুরাল একাডেমির বিশ্বখ্যাত। এখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক বিশেষজ্ঞরা এসেছেন এবং এখানে স্টাডি করেছেন, এবং এই সম্পর্কে যেই তারা জ্ঞান অর্জন করেছেন সেটা সারা বিশ্বে তারা ছড়িয়ে দিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এবং তিনি যে তার কাজের যে মূল লক্ষ্য ছিল মানুষের অবস্থানের পরিবর্তন, এবং তখন কিন্তু অবকাঠামো ছিল না, খুব সামান্য অবকাঠামো ছিল। তিনি অবকাঠামো তৈরির দিকেও নজর দিয়েছিলেন। এবং এই এলাকায় চরম দরিদ্র ছিল, খাদ্যের অভাব ছিল, এবং তার প্রচেষ্টাই কিন্তু সেই গ্রিন রেভলিউশন শুরু হয়। এবং তিনি যে মানুষের অবস্থা কি, তিনি বিশ্বাস করতেন যে অফুরন্ত ক্ষমতা নিয়ে মানুষের সৃষ্টির সেরা জীব, মানুষ স্বয়ং সম্পূর্ণ হিসেবে সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষের যা কিছু দরকার তার নিজের পায়ে দাঁড়ানো, আত্মনির্ভরশীল হওয়ার জন্য তা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন যে আমরা বাংলাদেশিরা শ্বেতাঙ্গরা, আমরা কালো ওই যে রঙের মানুষ, আর সাদা রঙের যে কোনো একজন মানুষের সাথে চিন্তা করেন যারা উন্নত বিশ্বের বসবাস করে, তাদের সাথে আমাদের কি কোনো পার্থক্য আছে? শারীরিক শক্তির দিক থেকে, মানসিক শক্তির দিক থেকে কোনো পার্থক্য নেই। তাদের যেমন দুটো চোখ, আমাদেরও দুটো চোখ, তাদের যেমন দুটো হাত, আমাদেরও দুটো হাত। হয়তো শারীরিকভাবে তারা পুষ্টি পেয়েছে বলে তারা একটু লম্বা চৌড়া, কিন্তু যে বুদ্ধির দিক থেকে, মানসিক শক্তির দিক থেকে তারা আমাদের থেকে উন্নত নয়। আমরা তাদের থেকে পিছিয়ে নয়, কিন্তু তারা উন্নত হয়েছে কারণ তাদের এই মানসিক শক্তি এবং শারীরিক শক্তি তারা সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছে। তো উন্নয়ন হলো মানুষের সামর্থ্যের বিকাশ। যেই সামর্থ্য নিয়ে মানুষ সৃষ্টি হয় তার সর্বোচ্চ বিকাশ হলে মানুষের উন্নয়ন হয়। তার মানে মানুষের আত্মশক্তি, যে অফুরন্ত শক্তি দিয়ে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের সৃষ্টি করেছে, তার যদি বিকাশ ঘটে, তার যদি মানুষ খুঁজে পায় এবং তা যদি কাজে লাগাতে পারে, তাহলেই তার পক্ষে কোনো কিছু অসম্ভব নয় এবং সে নিজে পায়ে দাঁড়াতে পারে। তাই আমি বলি যে মানুষকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে সৃষ্টি করা হয়েছে, যা কিছু দরকার নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে। এবং আত্মনির্ভরশীল হওয়াটা, নিজের পায়ে দাঁড়ানোটা, যে এটাই স্বাভাবিক, না দাঁড়াতে পারা অস্বাভাবিক। কারণ
মানুষকে সবকিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে, বরং আমরা যারা এই যে সৃষ্টিকর্তা আমাদের সবকিছু দিয়ে সৃষ্টি করা সত্ত্বেও আমরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারি না, তখন সৃষ্টির মাহাত্ম্যকে অস্বীকার করা হয়। তো আমি যে অনেক রকম পরিকল্পনা আপনারা বলছেন এই স্যাটেলাইট সিটি, তারপরে ইয়েকে এই এলাকাকে উপজেলা কিংবা অন্যান্য কিছু স্যাটেলাইট ময়নামতিকে এবং স্যাটেলাইট সিটি করার, এগুলো গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের উন্নয়ন, মানুষের অবস্থানের উন্নয়ন। তো আমি একটা প্রস্তাব করব আপনাদের কাছে, যে এই এলাকা, এই বলা হয়েছে, আমরা জানি ময়নামতিতে সারা পৃথিবীর, এটা বিদ্যাপীঠ ছিল সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবী থেকে মানুষ আসতো, সারা পৃথিবী থেকে এখানে জ্ঞান অর্জনের জন্য আসতো, এবং এখানে অনেকগুলো প্রতিষ্ঠান, সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আরো অনেকগুলো প্রতিষ্ঠান। এখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স কেন হইতে পারে না? একটা অসাধারণ একটা প্রতিষ্ঠান কেন হইতে পারে না, যেটা ভারতের আইআইটি কিংবা আমেরিকান এমআইটি কিংবা হার্ভার্ডের সাথে তুলনা করতে পারে? তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব, একটা সেন্টার অফ এক্সেলেন্স, একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার জন্য আপনারা উদ্যোগ নেন। এটা অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেখেন, চিন্তা করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ধনী দেশ পৃথিবীর, সেখানে যতগুলো টেকনোলজি কোম্পানি আছে, এই যে কি আমরা যে কম্পিউটার ব্যবহার করি, মাইক্রোসফট, অ্যাপল, এই সব বিরাট বিরাট কোম্পানি, এগুলো কারা নেতৃত্ব দিচ্ছে জানেন? আমাদের প্রতিবেশীরা। কেন জানেন? কারণ তাদের আইআইটি আছে, এতগুলো আইআইটি আছে। ওই আইআইটি থেকে পড়াশোনা করে গিয়ে তারা সেখানে সেই শ্বেতাঙ্গদেরকে পরাভূত করে তারা এইসব প্রতিষ্ঠানের প্রধান হতে পেরেছে। আমরা এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। এটা আমার এই যে আমাদের জামাল নজরুল ইসলাম, আপনারা বোধহয় জানেন, নাম শুনেছেন। জামাল নজরুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী, চট্টগ্রামের। তিনি আমি দেখতেছিলাম, উনি এখানে ওই বইটাতে আখতার হাফিজ খান লিখেছেন, কেমব্রিজের ট্রাইপস 3টা সাবজেক্টে অনার্স পাওয়া, ট্রাইপস। তো এই জামাল নজরুল ইসলাম সেই কোয়ালিটির ব্যক্তি ছিলেন। তিনি ওই যে বিখ্যাত সায়েন্টিস্ট, যে কি নাম মারা গেলেন, স্টিফেন হকিন্স, তিনি তার সহপাঠী ছিলেন, তো তার একটা স্বপ্ন ছিল, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টারে করেছিলেন, কিন্তু এটা দাঁড়াতে পারে নাই। এখন এই চিন্তাটার থেকে এটাকেই সামনে নিয়ে যাওয়ার জন্য তার কন্যা এবং আমার পুত্র এটা চেষ্টা করছে, এরকম একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার জন্য। আমার পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হয়েছে, তারপরে সে মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে ফার্স্ট হয়েছে। তারপরে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের 40 জন ওই যে ইয়াং সায়েন্টিস্টের মধ্যে একজন হয়েছে। 2 জন আমেরিকান প্রেসিডেন্ট তাকে অ্যাওয়ার্ড দিয়েছে নিজে। এমআইটি, স্ট্যানফোর্ড, কেমব্রিজে লেখাপড়া করেছে, কেমব্রিজ থেকে পিএইচডি করেছে। তো তারা চাচ্ছে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা, এবং আমি এখন অবসরপ্রাপ্ত বলতে পারেন, আমিও এই কাজের সাথে যুক্ত হব। আমি চিন্তা করেছি, তো আপনারা যদি এই একটা উদ্যোগ নিতে চান, একটা ভারতীয় আইআইটির মতো একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং যেটা সারা বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে নেতৃত্ব দেবে, আমার মনে হয় ওটাই হবে কুমিল্লার ঐতিহ্যকে শুধু ধরে রাখাই নয়, সমুন্নত রাখাই নয়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার আপনাদের কাছে এই চ্যালেঞ্জ হইল যে, আমার ওই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অত্যন্ত জোরালো ভাষায় বক্তৃতা দিয়েছেন, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো দুর্ভাগ্যবশত আমরা অনেক খারাপ কথা শুনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আমরা ভালো কিছু শুনতে চাই, যে মারামারির কথা শুনি, দ্বন্দ্ব হানাহানির কথা শুনি। বিশ্ববিদ্যালয় যেন এখন কিসের অঙ্গনে পরিণত হয়েছে, যে সন্ত্রাসের অঙ্গনে পরিণত হয়েছে। তা আমরা দেখতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকে এরকম একটা সেন্টার অফ এক্সেলেন্স
গড়ে উঠবে। ইনফ্যাক্ট এই মাসেই একটা স্টিভেন ইয়ের নামে, জামাল নজরুল ইসলামের নামে একটা ইয়ে হবে, এটাকে বলে কি, জামাল নজরুল ইসলাম একটা সেমিনারের মতো বেশ কয়েকজন সারা পৃথিবী থেকে বিখ্যাত ব্যক্তিরা আসবেন, বিখ্যাত সায়েন্টিস্টরা আসবেন। তো এতে কুমিল্লাতে হওয়া তো সবচেয়ে আকর্ষণীয় হবে, কারণ কুমিল্লার যে ঐতিহ্য। আর কুমিল্লা আমি এই বার্ডে আমি বহু সময় ব্যয় করেছি। বার্ডে আমি ওইখানকার সেই বয় বাবুর্চি থেকে আরম্ভ করে কর্মকর্তা সবাইকে আমি ট্রেনিং দিয়েছি, এবং ওই যে উনিও আজকে যিনি সভাপতি তিনিও আমাদের ট্রেনিং প্রাপ্ত। তো আমার কাছে আজকে খারাপ লাগলো একটু, যে এটা যে একটা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু এটা যেন একটা কংক্রিটের জঙ্গলে যেন পরিণত হচ্ছে। আমার মনে হয়, আমি শুনেছি এটা এই যে এটার জন্য কি করা হয়েছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে, মাস্টার প্ল্যান করা হয়েছে। তো আমি আশা করি মাস্টার প্ল্যান থেকে এটা যে ঐতিহ্য, যে এখানে আমি যখন আসতাম, এই শিয়াল এই রাস্তায় ঘুরে বেড়াইতো, শিয়ালের তাকে ঘুমানো যেত না থাকবে না। এখন তো শুনলাম আপনাদের থেকে এই লালমনিরহাট পাহাড় থেকে কেটে কুটে এটাকে একটা ওই যে কংক্রিটের এটা তো কংক্রিটের জঙ্গল, ওটাকে কি করেছে একটা এই যে একটা বিরান ভূমিতে তৈরি করেছে। তো আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করব, প্লিজ বিল্ডিং করেন, কিন্তু দুই একটা বিল্ডিং করেন। আপনারা রাস্তাঘাট করেন, সব জায়গায় রাস্তাঘাট করেন, আপনারা কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন, এবং আক্তার আহমেদ খানের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রতিষ্ঠানটা যাতে একটা অনন্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে সেদিকে নজর দেন। তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে আমাদের পূর্বপুরুষদের প্রতি, আমাদের পূর্বসূরীদের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো, তাদের স্মৃতির প্রতি আমাদের সত্যিকার অর্থে আমরা সুবিচার করতে পারবো। তো আমি সেই অনুরোধ করি। তো আর কথা আমি তো সংস্কার প্রস্তাবের প্রণয়ন করেছি। আমি এখানে কিছু কিছু সাংবাদিক বন্ধু থেকে শুনেছি, তারা আমার থেকে ওই সম্পর্কে কথা শুনতে চায়, কিন্তু শুনেন ওকে শুনেন ওকে শুনেন ভাইরা বোনরা। তো আমি আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, তারা যদি পরে আমার সাথে কথা বলতে চান, আমি বিস্তৃত কথা বলবো। তা আপনারা যে দাবি তুলছেন, আমি তো এই এলাকার মানুষ, তা আমি তো দেখেছি এখানে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমি তো নিজের চোখে দেখেছি। তবে শুনেন, এটা পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। আমরা যেটা করেছি, করতে পারি এবং করেছি, সেটা হলো একটা নীতিমালার ভিত্তিতে এগুলো যেন পুনর্বিন্যাস করা হয়। তো এটা যাতে, যে আমি নিশ্চিত এটা পরিবর্তন হবে। তো আমি কথা দিতে পারি না, কারণ এটার মধ্যে যে অসঙ্গতি, তা আমি নিশ্চিত এটা পরিবর্তন হবে। তবে আমার এটা পরিবর্তনের কোনো ক্ষমতা নেই। এটার পরিবর্তনের ক্ষমতা হবে, আমরা প্রস্তাব করেছি একটা স্বাধীন কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন নয়, যারা পক্ষপাতদুষ্ট হয়ে বিভিন্ন রকম এই যে তাদের কারো স্বার্থে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা প্রস্তাব করেছি, আমাদের এই প্রস্তাবেই আছে যে একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যে কতগুলো নীতিমালার ভিত্তিতে এগুলো যেন পুনর্বিন্যাস করা হয়। তো আমি আশা করি তা ঘটবে। আর আমরা যে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমি জানি না আপনারা পছন্দ করবেন কিনা, দুটো জিনিস করার চেষ্টা করেছি। আমাদের যে এই যে গণ অভ্যুত্থান হলো, যাতে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটলো, এবং 25-30 হাজার ব্যক্তি আহত হলো, এবং অনেকগুলো ব্যক্তি তাদের চোখ হারিয়েছে, গুরুতরভাবে আহত। তাদের আত্মদান যেন মিটা না যায়, এবং তাদের রক্তে ঋণ শোধ করার জন্যই আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এই কাজটা করেছি। এবং
আমাদের কাজগুলো অনেকগুলো বিষয় আমরা প্রায় 150টা সুপারিশ করেছি। তো দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোকে ওই দুটো ক্ষেত্র আমি হাইলাইট করতে চাই, আপনাদের গোচরীভূত করতে চাই। একটা হলো আমাদের রাজনৈতিক অঙ্গনটা যেন দুর্বৃত্তমুক্ত হয়, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। বস্তুত আমার অফিসটা হলো সংসদ ভবনে। আপনারা নিশ্চয়ই কেউ সংসদ ভবনে গিয়েছেন, জানেন এই সংসদ ভবনটা কত বিখ্যাত। এটা পৃথিবী বিখ্যাত, এটা আর্কিটেকচারাল মনুমেন্ট। লুই কান বলে এক ভদ্রলোক এটা ডিজাইন করেছে এবং পৃথিবী থেকে বহু লোক আসে এটা দেখার জন্য। যারাই বাংলাদেশে আসে তারা এসে দেখতে চায়। তো আমরা যখন এই আপনাদের মতো ওই যে বিভিন্ন এলাকার মানুষ, আমরা তাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা ডেকেছি, তখন তারা হতবাক হয়ে গিয়েছে। এই সুন্দর বিল্ডিং, এবং আপনারা যদি যান ওই যে পিছন দিয়ে ওই যে পানি আছে, যে একটা ওই যে লেকের মতো করেছে, ওখান থেকে যদি পিছন থেকে দেখেন অসাধারণ দৃশ্য। তারা আমাকে ম্যান্ডেট দিয়ে গিয়েছে গ্রামের মানুষগুলো, এই সুন্দর বিল্ডিংটাতে কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে পারে। ওটাই আমাদের ম্যান্ডেট, ওই ম্যান্ডেটটাই আমরা পালন করার চেষ্টা করেছি। ওটা তো এই আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি, যাতে ওই কুৎসিত লোকগুলো যেন ওই রুমে ওই সুন্দর ইমারতটাতে, সুন্দর বিল্ডিংটাতে প্রবেশ করতে পারে। আমার অফিসটা হলো একজন ব্যক্তির অফিস, যে প্রধান কুৎসিতম ব্যক্তির মধ্যে একজন ছিল, দুর্ভাগ্যবশত। তার রুমে নাকি সেই 5ই অগাস্ট সেই টাকা পাওয়া গেছে, বন্দুক পাওয়া গিয়েছে, তারপরে আরো কি সব এমন কিছু নাই যেটা পাওয়া যায়নি। তারপরে ওই কুৎসিতম ব্যক্তিদেরকে দূরে রাখার সেই জন্য আমরা অনেকগুলো সুপারিশ করেছি। আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এগুলো গ্রহণ করবে, তার মাধ্যমে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দিকে আমরা যেতে পারবো। আরেকটা দিকে আমরা নজর দিয়েছি, আরেকটা ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা পেশ করেছি, সেটা হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা, যাতে কুৎসিত লোকরা ওই বিল্ডিং এ ওই ইমারতে প্রবেশ করতে না পারে। ওটা একদিক, আরেক দিকে হলো রাজনীতির অঙ্গনটাকে পরিচ্ছন্ন করা, যাতে দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, বা যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে, কোনো রাজনীতিতে যাতে কোনো সেই রকম আমরা সুপারিশ করেছি। এনিওয়ে, তো আপনারা যদি সাংবাদিকরা যদি আরো কথা বলতে চান আমরা কথা বলতে পারি। তো আপনারা সবাই ক্ষুধার্ত আমি জানি, নামাজের সময় পার হয়ে গিয়েছে। তো আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এখন সময় নাই আমার কোথায় যাওয়ার, কিন্তু ওনার চাপাচাপিতে আমাকে আসতেই হলো, কারণ আমার এখনো অনেকগুলো কাজ বাকি আছে। আপনারা জানেন যে আমাদের কমিশনের মেয়াদ, আমাদের চূড়ান্ত রিপোর্ট দিতে হবে এই মাসের শেষে। তারপরে আমাদের প্রফেসর ইউনুস আরেকটা কমিশন করেছে, ঐক্য কমিশন, এবং তারও আমি একজন সদস্য, 6 জনকে নিয়ে যে ঐক্য কমিশন করেছে।